আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা তাপ পরিবহন গুণাঙ্ক নির্ণয়ের শার্লির পদ্ধতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই চমৎকার ছবিটি শার্লির পদ্ধতি বর্ণনা করার জন্য আমাদের লাগবে। তোমরা পরীক্ষায় অবশ্যই 100% তোমাকে পরীক্ষায় এই ছবিটা আঁকতেই হবে, ঠিক আছে? এই ছবি না আঁকার কোনো বিকল্প নাই। এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? এই ছবিতে প্রথম কথা হচ্ছে এইখানে একটা অপরিবাহী পদার্থ দিয়ে ঘেরাও করা এমন একটা রুম আছে, এখানে এমন একটা চেম্বার আছে যে চেম্বারের ভিতরে তোমার হচ্ছে আমি স্টিম চালনা করব, কিন্তু আমার এখানে অপরিবাহী পদার্থ থাকবে। অপরিবাহী পদার্থ মানে হচ্ছে এমন পদার্থ যে পদার্থের কারণে তাপের হচ্ছে কোনো প্রকার আদান প্রদান ঘটবে না, তার মানে হিটটা ট্র্যাপ থাকতে হবে। আর এই দিক দিয়ে আমি হচ্ছে বাষ্প প্রবেশ করাবো, এদিক দিয়ে আমি বাষ্প প্রবেশ করাবো বা ইংলিশে আমরা বলি স্টিম প্রবেশ করাবো, এবং সেই স্টিমটা এদিকে যেতে থাকবে এবং আমাদের হিট কিন্তু এদিক থেকে এদিকে যাবে। কেন হিট এদিক থেকে এদিকে যাবে? কারণ টেম্পারেচার এদিকে বেশি, এদিকে কম। এদিকে গরম গরম বাষ্প দিচ্ছ, সো এদিকে নিশ্চয়ই টেম্পারেচার বেশি থাকবে। সো এটা যখন এরকম মুভ করতেছে, এখানে একটা থার্মোমিটার রাখা, এখানে আরেকটা, এখানে একটা, এখানে একটা, টোটাল 4টা থার্মোমিটার নিয়ে কাজ করে শার্লির যেই থিওরি সেটা। সো এখানে এই যে 4টা থার্মোমিটার, যখন প্রথম থার্মোমিটারের হিটটা টাচ করবে, এখানে টেম্পারেচার হচ্ছে সবচাইতে, এখানে টেম্পারেচার সবচাইতে বেশি, এখানে একটু কম। সো হিট তার মানে কোন দিকে যাবে? এদিকে যাবে, তাই না? যেহেতু টেম্পারেচার কোথায় বেশি? θ1 এ বেশি, θ2 তে কম। আর আমরা জানি কম টেম্পারেচার, বেশি টেম্পারেচার থেকে কম টেম্পারেচার দিকে হিট ট্রান্সফার হয়। সো হিট যাবে এই দিকে। আচ্ছা, এই দুইটা থার্মোমিটারের মাঝখানে দূরত্ব হচ্ছে ডি, আমি ডি ধরে নিয়েছি, অনেকে এক্স ধরে নেয়, ব্যাপারটা একই। তারপরে হিট আরো সামনে যাবে, এখানে দুইটা চেম্বার, একটা হচ্ছে এইদিকে আর একটা হচ্ছে এইদিকে, এবং এখানে একটা থার্মোমিটার, এখানে একটা থার্মোমিটার। এই দুটো থার্মোমিটারের মধ্যে এটা আগে আছে, দেখো এটা হচ্ছে আগে আছে আর এটা পরে আছে। আর আমরা জানি যে হিট হচ্ছে এদিকে থেকে এদিকে ট্রান্সফার হচ্ছে, তার মানে নিশ্চয়ই এই টেম্পারেচারটা বেশি, এই টেম্পারেচারটা কম। যদি θ4 যদি বেশি হয়, θ3 যদি কম হয়, তাহলেই না θ4 থেকে θ3 এর দিকে হিট ট্রান্সফার হবে, নাহলে তো হবে না। সো θ4 এর মান হচ্ছে বড়, θ3 এর মান হচ্ছে ছোট। আর এটাকে বলতেছি আমরা বহির্গমন বা আউটলেট, এটার নাম হচ্ছে অন্তর্গমন বা ইনলেট। সো এদিক দিয়ে হচ্ছে আমরা ঠান্ডা বাতাস দিব, ঠান্ডা পানি দিব অ্যাকচুয়ালি, আর এদিক দিয়ে হচ্ছে গরম পানিটা বের হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের পুরো সেটআপ। আশা করি এই ছবিটা দেখে তুমি পরীক্ষার হলে আঁকতে পারবা। এবার চলো আমরা হচ্ছে শার্লির পদ্ধতির যে প্রমাণটা, সেটার জন্য কিছু আমাদের ধরে নেওয়ার বিষয় আছে, সেগুলো আমরা ধরে নিই। আমি একটু তুলে নিছি, দেখো তোমরা এভাবে লিখবা। ধরি একটি লম্বা ধাতব দণ্ড, এটার এক প্রান্তে হচ্ছে বাষ্প আর অন্য প্রান্ত হচ্ছে, বাষ্প মানে হচ্ছে এক প্রান্ত গরম রাখা হয়েছে আর এক প্রান্ত ঠান্ডা রাখা হয়েছে, এভাবে লিখবা। এবং এই প্রান্ত গরম রাখা হয়েছে বাষ্পের সাহায্যে, আর এই প্রান্ত ঠান্ডা রাখা হয়েছে কিসের মাধ্যমে? পানি দিয়ে দিয়ে। এখানে পানি দেওয়া হবে, ঠিক আছে? এদিকে পানি দিবা বা ঠান্ডা পানি দিবা এদিক দিয়ে। সো তারপর বলছে নির্দিষ্ট সময় টি পরে স্থৈতিক অবস্থা, টি সময় পরে স্থৈতিক অবস্থা, ইংলিশে আমরা বলি স্টেডি স্টেট, প্রতিষ্ঠিত হবে একটা নির্দিষ্ট সময় টি পরে। এখন এই স্টেডি স্টেট বলতে কি বোঝায়? স্টেডি স্টেট বলতে বোঝায় যখন টেম্পারেচারের মান আর পরিবর্তন হবে না, সময়ের সাথে সাথে টেম্পারেচারটা ফিক্স। তার মানে টেম্পারেচার যদি ধরো যে টি হয়, সেটা সময় যদি টি হয়, স্মল টি, এটার সাথে সাথে এটা ধ্রুবক হয়ে যায়, এটা ফিক্সড হয়ে যায়, এটা হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যাবে। হ্যাঁ, এই পরিবর্তন হবে শূন্য আর কি, এটা জিরো হয়ে যাবে। হ্যাঁ, এই পরিবর্তনটা হবে শূন্য, পরিবর্তন হবে না। টেম্পারেচার টি সময়ের সাথে সাথে আর কোনো পরিবর্তন হবে না, বা থিটা দিয়ে ভাবতে পারো যে তাপমাত্রা সময়ের সাথে সাথে আর কোনো পরিবর্তন হচ্ছে না, সো শূন্য। এটা আর কি ব্যাপার, এটাকে বলে স্টেডি স্টেট। প্রথম দিকে তো টেম্পারেচার একটু আপ ডাউন করবে, একটু চেঞ্জ হবে, বাট পরে আর চেঞ্জ হবে না। এবার আমরা হচ্ছে ফুরিয়ারের যে ল সেটা ইউজ করব, ফুরিয়ারের ল ইউজ করব। এখানে দুইটা জিনিস ঘটে, একটা হচ্ছে হিটের কন্ডাকশন ঘটে, আমরা দেখতে পাই যে হিট হচ্ছে ট্রান্সমিট করে, পরিবহন ঘটে হিটের, ঠিক আছে? তাপের পরিবহন ঘটে। এই তাপের পরিবহন রিলেটেড সূত্রটা দিছে হচ্ছে ফুরিয়ার। আরেকটা হচ্ছে এখানে তাপের হচ্ছে অ্যাবজর্পশন হয়, ঠিক আছে? সো আমরা এই দুইটাকে আমরা একসাথে রিলেট করব।
প্রথম কথা হচ্ছে ফুরিয়ারের যে ল সেটা হচ্ছে ডিকিউ বাই ডিটি। লেখো তাপের তাপের পরিবহন সম্পর্কিত ফুরিয়ার সূত্র মতে dq by dt equal to minus ka dt by dx, এটা হচ্ছে ফুরিয়ারের সূত্র। তো এখানে এই dq by dt হচ্ছে সময়ের সাথে তাপের পরিবর্তন, এবং কে হচ্ছে তাপ পরিবহন গুণাঙ্ক, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা এরিয়া, এক্স হচ্ছে দূরত্ব, এটা এক্ষেত্রে এখানে ডি, আর টি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। সো আমরা এই সূত্রটা লিখছি, কিন্তু এই সূত্রটা তুমি সাইড নোটে দিবা। হ্যাঁ, এটাকে সাইড নোটে দিবা, না দিলেও চলবে, বাট সাইড নোটে দিবা। আমরা এই সূত্রটাকে এখন একটু মডিফাই করব। আমরা এখানে ডিকিউ বাই ডিটি তো রাখবো, কিন্তু আমরা এখানে একটু মডিফাই করব, কারণ যেহেতু আমাদের দূরত্বটা ডিএক্স না, আমাদের দূরত্বটা কিন্তু এখানে কি আছে, এখানে হচ্ছে ডি, এই যে এইটুকু দূরত্ব ডি। আর তাপমাত্রা পার্থক্য এখানে কত, θ1 থেকে θ2 পার্থক্য। কত দূরত্বের জন্য এই পার্থক্য, কতটুকু দূরত্ব, ডি দূরত্বের জন্য পার্থক্য, আমি ডি ধরে নিছি এটা। সো আমরা যদি শুধু এটার মান নেই, সেক্ষেত্রে এটা পজিটিভ পাবো, শুধু মান নিলে। এই হচ্ছে আমাদের একটা সূত্র। এ হচ্ছে এরিয়া, এই যে এইটুকু জায়গা, এইটুকু এরিয়া। তো এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিলাম, ঠিক আছে। ইকুয়েশন 1টাকে একটু মডিফাই করতে পারতাম আমরা। দেখো এখানে ডিকিউ বাই ডিটি লিখছে, আমি যদি এটা বলি যে যেহেতু এখানে ধরো প্রথমে Q1 পরিমাণ তাপ T1 সময়ে তোমার হচ্ছে পরিবহনটা ঘটাচ্ছে। সো আমি এই ডিকিউ বাই ডিটির জায়গায় আমি এখানে লিখতে পারি Q1 বাই T1। এই T1 না লিখে আসলে T লিখি, কারণ T সময় এই পরিবহনটা ঘটবে ধরো, বা স্টেডি স্টেটটা হচ্ছে রিচ করবে। সো এই টি রে আছে আমি ওইদিকে সাপ্লাই দিব। সো আমার Q1 এখানে হয়ে যাবে, এখানে একটা টি আসবে, রাইট, এখানে একটা টি আসবে। এটাকে ইকুয়েশন 1 বলি। চলো, যদিও আগেরটাকে বললেও কিন্তু প্রমাণটা হতো। এখন আমরা তাপের শোষণ ঘটবে, এখানে শোষণ ঘটবে, ঘটাবে শোষণ, সেটা হচ্ছে পানি। এখানে পানি হচ্ছে তাপটা শোষণ করবে, যে তাপটা হচ্ছে পরিবহন ঘটতেছে। এই তাপের শোষণকে আমরা Q2 দিয়ে প্রকাশ করি। আর আমরা জানি যে পানি যে তাপের শোষণ ঘটাবে, সেজন্য পানির যে ভর, সেটা যদি m এখানে জানা থাকে আমাদের, পানির স্পেসিফিক হিট সেটা যদি s হয়, স্পেসিফিক হিট বা বাংলায় বলে আপেক্ষিক তাপ। আর এখানে টেম্পারেচারের পরিবর্তনটা কেমন পানির ক্ষেত্রে, এখানে θ4 মাইনাস θ3, এটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। এখন তোমরা এটা বলতে পারো, স্যার এই সূত্রটা তো মনে হয় 9 টেনের সূত্র। ইয়েস, 9 টেনের এরকম একটা সূত্র ছিল, Q = ms ডেল থিটা বা ডেল টি, এটা আসলে ওই সূত্রটাই। সো এখন এই s এর মান, এটাকে অনেকে c দিয়ে লেখে, এটা আসলে তোমার ইচ্ছা, তুমি কি c দিয়ে লিখবা না s দিয়ে লিখবা, যেভাবেই লেখো কোনো সমস্যা নেই, s দিয়েও লেখে c দিয়েও লেখে, আমি s দিয়ে লিখবো, হ্যাঁ আমার ইচ্ছা তাই। এখানে সবগুলা পরিচয় দিবা। m হচ্ছে পানির ভর, s হচ্ছে পানির আপেক্ষিক তাপ, আর হচ্ছে পরিচয়, বাকিগুলো তো ঠিক আছে। এখন দেখো স্টেডি স্টেটে যদি চলে যায়, তখন এই Q1 আর Q2 কিন্তু সেম হবে। স্টেডি স্টেটে তুমি লেখো, স্টেডি স্টেটে বাংলায় লিখবা হচ্ছে স্থৈতিক অবস্থায় Q1 আর Q2 হচ্ছে সমান। হ্যাঁ, তো সেক্ষেত্রে তুমি বলতে পারো যে এটা সমান হবে। সেখান থেকে তুমি বলতে পারো যে Ka θ1 মাইনাস θ2 বাই d ইন্টু টি, এটা হচ্ছে আমাদের এই যে ms
θ4 মাইনাস θ3 এর সমান। সো এখানে এখান থেকে আমাদের দরকার কিসের মান? কে এর মান দরকার, কারণ তোমাকে বলছে তাপ পরিবহন গুণাঙ্ক কে, এটা রাশিমালা বের করতে বলছে। শার্লির পদ্ধতি কিন্তু কি করে, শার্লি আসলে তাপ পরিবহন গুণাঙ্ক বের করার জন্য একটা ফর্মুলা দিছে। তো কে কে রেখে বাকি সবকে ওইদিকে দিয়ে দাও। সো কে কে রেখে বাকি সব ওইদিকে দিয়ে দিলে আমাদের এদিকে উপরে থাকে এম এস θ4 মাইনাস θ3। ওকে, এখানে এই যে ডি, ওটা ওইদিকে চলে যাবে উপরে, ডি যাবে উপরে, আর এই টি যাবে নিচে, এ যাবে নিচে, এ টি যাবে নিচে, θ1 মাইনাস θ2 যাবে নিচে, θ1 মাইনাস θ2 যাবে নিচে। এই হচ্ছে কে বের করার ফর্মুলা। আমি যদি এখানে এম এর ভ্যালু জানি, এস এর ভ্যালু জানি, θ1 θ2 θ3 θ4 ডি এ টি এগুলো যদি জানি, তাহলে কিন্তু আমি খুব সহজেই কে এর মান বের করতে পারবো। তো এই ফর্মুলাটা আমরা যে লিখছি, এটা কিন্তু এসআই এককে এই ফর্মুলাটা লেখা। দুই একটা বইতে, বিশেষ করে ইন্ডিয়ান রাইটারদের দুই একটা বইতে এটাতে এসটা ভ্যানিশ হয়ে গেছে। ওদের বইটাতে এরকম আছে, আমি দেখাই তোমাকে। ওরা লিখছে কে ইকুয়াল টু এম ইন্টু θ4 মাইনাস θ3 ইন্টু ডি ডিভাইডেড বাই এ θ1 মাইনাস θ2 ইন্টু টি, এটা লেখা আছে। কিন্তু যেমন আমি একটা বইয়ের কথা বলি, ব্রিজলালের একটা বই আছে, ইন্ডিয়ান রাইটারের বই, ওনার বইতে এই ফর্মুলাটা এইভাবে লেখা, আমি এখন যেভাবে লিখছি। তোমাদের গাইডগুলোতে আবার এভাবে লিখছে, দুই একটা বইতেও লিখছে। সমস্যা হচ্ছে এই ফর্মুলাটা যেভাবে লেখা যাবে ঠিক আছে, কিন্তু এই ফর্মুলাটা ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে এই যে এস যেটা ছিল এখানে, এস হচ্ছে আপেক্ষিক তাপ, যেটা হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। সো এটা কেমনে ভ্যানিশ করা যায়? সিজিএস পদ্ধতিতে আমরা জানি, সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ is equal to 1 calorie per gram per degree সেলসিয়াস। কাজেই সিজিএস এককে তুমি এস কে নেগলেক্ট করতে পারো, যেহেতু তার মান হচ্ছে 1, তখন সেই সূত্রটা কে ইকুয়াল টু হয়ে যায় এটা। এটা হচ্ছে সিজিএস এককের জন্য, এভাবে লিখে দিবা। আর যদি এটার সাথে একটা এস দিয়ে গুণ থাকে, তাহলে এটা হচ্ছে কি এসআই একক হবে, এটা আর সিজিএস এককের জন্য এটা হবে না। এই ক্রুশিয়াল ডিফারেন্সটা তোমাকে বুঝতে হবে, যেটা বইতে আমি দেখি নাই, যে ব্রিজলালের বই বা এই সমস্ত বইগুলোতে এটা লেখে। কেন লেখে না জানো? যাতে তোমরা কনফিউজ থাকো, কারণ সবকিছু, তবে ওয়ার্ল্ড ক্লাস যে বইগুলো, যেগুলো নামি দামি বই, সবার কাছে পপুলার, সবাই যেগুলো গ্রহণ করে নিয়েছে, সেই বইগুলোতে এইসব কনফিউশন নাই। সেই ছিল আজকের আলোচনা। আমি আজকে খুবই ক্লান্ত রোজা রেখে, তাই অনেক এলোমেলো হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আসসালামু আলাইকুম।